প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের ১৩তম ক্লাস। তো ১৩তম ক্লাসের বিষয়বস্তু হলো ভেরিয়েবল, যোগ বিয়োগ, গুণ ভাগ ইত্যাদি ইত্যাদির সাহায্যে আমরা কিভাবে আমাদের যে সাইটগুলো থাকবে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি। এক্সাম্পল স্বরূপ আমাদের যে সাইটগুলো থাকবে অ্যাকাউন্টিং রিলেটেড, তারপর অনলাইনে শপিং করার সময় আমরা যে স্টোর ম্যানেজমেন্ট করি, যে আমাদের কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, আবার কতগুলো প্রোডাক্ট আমাদের অবশিষ্ট আছে, ইত্যাদি জিনিসগুলো বোঝার জন্য আমাদের এই যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা শুরু করি। তো আমরা ইতিপূর্বে আমরা সবাই একটা ডেটাবেস তৈরি করতে জানি এবং একটা টেবিলও তৈরি করতে আমরা সবাই জানি ডেটাবেসে। তো আমরা একটা ডেটাবেসে প্রথমে একটা টেবিল তৈরি করি, যেই টেবিলের ভিতরে আমরা দুইটা ভাগে ভাগ করব। যে প্রাথমিক অবস্থায় আমাদের আপাতত আমরা একটা অ্যাকাউন্টিং রিলেটেড কিছু করি, যে আমার ব্যাংকে কতগুলো টাকা জমা থাকবে এবং আমি কতগুলো টাকা উইথড্র করবো এবং ব্যালেন্স কত থাকবে, এমন একটা কিছু তৈরি করতে চাই। ওকে, তো প্রথমে আমরা একটা কোম্পানি নামক একটা ডেটাবেস আমাদের অলরেডি তৈরি করা আছে, আমরা সেটা ব্যবহার করব। ওকে, এখান থেকে আমরা একটা টেবিল নেই, আর একটা টেবিলের নাম নেই হলো আমি উইথড্র করব, সেজন্য ডব্লিউ নিলাম উইথড্র। একটা টেবিল বানাই, টেবিলে ফিল্ড আমার কতগুলো থাকবে, ফিল্ড আমি আপাতত ধরলাম 5টা। ওকে দিলাম। তো 5টা আমাদের কি কি থাকবে, যখনই অ্যাকাউন্ট রিলেটেড কোনো বিষয় আছে তখনই মাথায় চলে আসে একটা ট্রানজ্যাকশন আইডি। আমরা যখন বিকাশ বা ডাচ বাংলা রকেট যে রয়েছে এই ট্রানজ্যাকশনগুলো করি, বা আদার্স আমরা ব্যাংক থেকে যখন টাকা উইথড্র করি বা জমা দেই, সব কিছুর আভ্যন্তরীণে একটা আমাদের ট্রানজ্যাকশন আইডি থাকে, সে আমরা টিএক্স লিখতে পারি। অর্থাৎ ট্রানজ্যাকশন আইডি, এটা আমাদের কি থাকে করব, আমরা অটো ইনক্রিজমেন্ট করব। অটো ইনক্রিমেন্ট করলে আমাদের এই যে অটো ইনক্রিজমেন্ট, আমাদের এখানে ক্লিক করতে হবে, টিক দিয়ে দিতে হবে। ওকে, তারপর আমরা করব যে আমরা উইথড্র যে করব তার অ্যাকাউন্ট নাম্বার কত, তা আমরা এখানে এসি নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার। তারপর আমাদের অ্যামাউন্ট, মানে কত টাকা আমরা উইথড্র করতে চাই সেটা অ্যামাউন্ট। এখানে ডেট নামে কিছু একটা রাখতে পারি, যখনই আমাদের অ্যাকাউন্ট রিলেটেড কোনো কিছু হবে তখন আমরা কোন ডেটে কাজটা সংঘটিত হয়েছে সেটা জানার জন্য ডেট রিলেটেড কিছু দিতে পারি। ওকে, এখানে আমাদের যেহেতু আর কিছু নাই, একটা ডেটা অতিরিক্ত থাকলো, পরবর্তীতে হয়তো রিমার্ক থাকতে পারে, আমরা রিমার্ক লিখে রাখি, রিমার্ক মন্তব্য অতিরিক্ত আর কি, আমরা সেভ দিলাম। তো আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। আমরা একটু ভুল করেছি, সেটা হলো আমাদের টেক্সটের ডেটা টাইপগুলো, তারপর আমরা লেন্থ, এগুলো আমরা নির্দিষ্ট করে দেয়নি, আমরা এখন করে দেই। ট্রানজ্যাকশন আইডি অটো ইনক্রিজমেন্ট হবে এবং ইন্টিজার কোয়ালিটি টাইপ। অ্যাকাউন্ট নাম্বারটা ইন্টিজার মাঝে মাঝে নাও হতে পারে, যেমন অ্যাকাউন্টের শুরুতে অনেক সময় এবিসি দিয়েও হতে পারে, সেটা ভার ক্যারেক্টার দিয়ে দিলাম। অ্যামাউন্টটা মাস্ট বি ইন্টিজার হতে হবে, ডেটটা আমাদের ভার ক্যারেক্টার। তারপর রিমার্কটা আমাদের যেহেতু টেক্সট কোয়ালিটি হতে পারে টেক্সট। ওকে, তো আপনারা যেখানে টেক্সট দিবেন সেখানে ভার ক্যারেক্টার দিলেও হবে, কিন্তু যেখানে ইন্টিজার সেখানে মাস্ট বি ইন্টিজার দিতে হবে, নয়তো আমাদের হিসাবে বেশ কিছু প্রবলেম হবে। মানে অ্যামাউন্টটা মাস্ট বি আমাদের ইন্টিজার দিতে হবে। কারণ ফোন নাম্বারের ক্ষেত্রে আপনি ইন্টিজার নাও দিতে পারেন, কারণ ইন্টিজার ফোন নাম্বারটা আমাদের ইন্টিজার, তবুও আপনি চাইলে ভার ক্যারেক্টার দিতে পারেন, টেক্সট দিতে পারেন, ডাজ নট ম্যাটার। বাট অ্যামাউন্ট রিলেটেড যে জিনিসগুলো থাকবে এগুলো মাস্ট বি ইন্টিজার দিতে হবে। ওকে, তো আমরা এবার চলে যাই, সেভ দিলাম। আমাদের লেন্থ ডিফল্টভাবে 11 হয়ে আছে, আমরা এটা লেন্থটা কেটে দেয়, এটা অটো ইনক্রিজমেন্ট যত ইচ্ছা ততই হবে। অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ধরে নিলাম আমাদের সর্বোচ্চ 25 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে। অ্যামাউন্টটা আমাদের 1 কোটি 5 কোটি হতে পারে, আমরা 10 দিয়ে রাখি। আমাদের 100 কোটি পর্যন্ত আমরা 10-এর ভিতরে নিয়ে আসতে পারবো। ডেট, এটা আনুমানিক 20 দিয়ে রাখি। রিমার্কটা আমাদের মন্তব্য অনেক বড় হতে পারে, আমরা 60-70 একটা কিছু একটা দিয়ে রাখি। ওকে, সেভ দিলাম। তো আমাদের ডেটাবেসের ভিতরে টেবিল এটা আমাদের তৈরি হয়ে গেল। আমরা ডব্লিউটি নামে একটা টেবিল তৈরি করেছি, যার ভিতরে আমরা যতগুলো টাকা উইথড্র করব, উইথড্র মানে উত্তোলন করব, সব কিছু এখানে জমা হবে। ওকে, তো আজকে আমাদের সিলেবাসের বিষয়বস্তু হলো, আজকে আমাদের সিলেবাসের বিষয় হলো আমরা ভেরিয়েবলের সাহায্যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, একেবারে পিএসপি প্রথম ক্লাসে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দুটি সংখ্যার যোগ বিয়োগ, কিন্তু সেটা কিন্তু ডেটাবেস থেকে মানটা আসেনি। আজকে আমরা যেটা করব, ডেটাবেসে একটা ডেটা ইনক্লুড করব এবং সেই যে ডেটাবেসটা মানে ডেটাবেসটা ইনসার্ট করব, সেই ডেটাবেস থেকেই উঠে এসে আমাদের কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ হবে, এজন্য আমাদের এত আয়োজন আর কি। ওকে, তো আমরা আরেকটা টেবিল করতে হবে যে আমাদের জমা ছিল কত। আপনারা যখন কোনো সাইট তৈরি করবেন, শপিং সাইট, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের এতগুলো ফিল্ড দরকার হবে না, যে ট্রানজ্যাকশন আইডি কি এক্সেট্রা এত দরকার হবে না। আপনাদের তখন দরকার হবে যে কয়টা প্রোডাক্ট স্টোরে রয়েছে, কয়টা প্রোডাক্ট আপনার সেল হবে, সেই সেলগুলো এখান থেকে মাইনাস হবে, আর স্টোরেজগুলো তখন অ্যাড করতে পারবেন এগুলো। ওকে, আপনি একটা সফটওয়্যার দেখুন, পরবর্তীগুলো সব কিছু আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি, একটা থিওরি বুঝতে পারলে। ওকে, তো আমরা আরেকটা টেবিল তৈরি করি,
আমাদের কোম্পানি নামক ডেটাবেজে আমরা একটা টেবিল তৈরি করতেছি যার নাম হলো আমাদের ডিপোজিট যে করব সেই ডিপোজিটটা, ডিপোজিট মানে জমা দেওয়া। এটা আমরা আনুমানিক 5টা ফিল্ডে দিতে পারি, 5টা দিলাম। ওকে, তো 5টা ফিল্ডের ভিতরে আমাদের প্রথমটা যেহেতু আমাদের বললাম যে আহ, যখনই আমাদের টাকা পয়সা রিলেটেড আছে তখন ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডিটাই সিরিয়াল। আপনি এখানে যে আমরা এসএল দিতাম সিরিয়াল, ইতিপূর্বে আমরা দেখেছি, আপনি সিরিয়ালও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিরিয়ালটা আপনি ট্রানজ্যাকশন আইডি ব্যবহার হিসাবে ব্যবহার করতে পারেন। ওকে, আমরা এটা অটো ইনক্রিজমেন্ট দিলাম। এবার আমরা এখানে এসে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার পরে অ্যামাউন্ট, অ্যামাউন্টের পরে ডেট, ডেট পরে রিমার্ক। তো আমরা কী কী ফিল্ড দিয়েছি এটা মনে রাখবো, এবং কী কী ফিল্ডে কী দিয়েছি। অ্যাকাউন্টটাকে আমরা এসি নামে সম্বোধন করেছি, এটাই আমাদের ফিল্ডে করতে হবে। আমরা সেভ দিলাম। ওকে, এখন আমরা দুইটা টেবিল পেয়ে গেছি, একটা উইথড্র আর একটা হলো ডিআই ডিপোজিট। এখন আমরা এটাকে টাকা জমা করার জন্য আমরা কিরকম যে পিএসপি পাতাটা নিব, সহজ পাতা, ইনসার্ট যে পাতাটা আমাদের আছে ডেটাবেসে ডেটা জমা হবার, অলরেডি আমরা সবাই ক্লিয়ার আছি, এইটাই আমরা নিব। তো আমরা এটা সেভ দিয়ে নেই। আমরা এটাকে আমাদের প্রজেক্ট 12 এর ভিতরে দিতেছি সেভ। আপনি আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় সেভ দিবেন। আমাদের এটা ডিপোজিট ফোল্ডারটা বানাবো ফর্মটা, তাহলে আমরা ডিআই পিও পর্যন্ত রাখি, ডিপোজিট ডট পিএসপি, সেভ দিলাম। ওকে, তো আমরা এখানে এইচটিএমএল দিয়ে শুরু করতে পারি, এইচটিএমএল। আমরা টাইটেলটা দিতে পারি ডিপোজিট। ওকে, তো আমরা এবার বডি অংশের ভিতরে যেহেতু আমাদের ডেটাবেসে ঢুকবে, আমরা যতই মানে ব্যালেন্স জমা করব, তো সেজন্য আমাদের ফিল্ডের দরকার হবে। তো ফিল্ড মানেই ফর্ম, ফর্মের ভিতরে এই ডেটাগুলো আমরা পাস করব। তো আমরা এখানে ফর্ম দেই, ফর্ম, ফর্মের ভিতরে এবার আমরা ফর্মটার অ্যাকশন দিতে হয়। আমরা সবাই জানি, ইতিপূর্বে দেখেছি যে ফর্মটা কোথায় হিট করবে, মানে এই ডেটাগুলো কোথায় চলে যাবে। তো আমরা ফর্ম অ্যাকশন দিলাম। ফর্ম অ্যাকশন আমরা যে পাতায় যাব সেই পাতায়। তো আপাতত আমরা এই পাতার একই পাতার ভিতরে যদি কোডগুলো করে থাকি তাহলে আমাদের আর ফর্ম অ্যাকশন কিছু দিতে হবে না। কিন্তু আমরা অন্য একটা পাতায় যাব, আমরা ডিপোজিট নামে ডিপো নামে যাব একটা পাতায়, ডিপো। আমরা মাথায় রাখবো কিন্তু কোন পাতার সাথে আমরা কোন পাতা কি করতেছি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করি, ডিপোজিট নামেই করি, সাথে টু রাখি। আমরা ধরে নিলাম টুটা আমাদের পিএইচপি পাতা এবং শুধু ডিপোজিটটা আমাদের এইচটিএমএল পেজ, যেই পাতা থেকে আমরা ডেটাগুলো পাঠাবো। ওকে, তো পিএইচপি। ওকে, আমরা ফর্মেট ডেটাগুলো পাঠাবো, পোস্ট আকারে পাঠাবো। আমরা সেজন্য মেথড দিতে পারি পোস্ট, পোস্ট। তো আমাদের ফর্ম, আমরা সবাই যারা ইতিপূর্বে ডেটা ইনসার্ট ক্লিয়ার নেই, অনেকে অলসতা করে আমরা ক্লিয়ার হয়তো করিনি, তারা এখন ডেটাবেজে ডেটাটা কীভাবে ইনসার্ট করে আরও ক্লিয়ারভাবে দেখি। ওকে, তো আমাদের লেবেল দিতে হয়। লেবেল মানে হলো যে আমরা যে ফিল্ডে এখন ডাটাটা পূরণ করব সেই ফিল্ডের নাম কি। ওকে, তো ইতিপূর্বে আমরা সবাই কম বেশি ক্লিয়ার হয়েছি, তবুও বলি, এই যে আমাদের এগুলো ফিল্ডের নাম, যে আমাদের ট্রানজ্যাকশন আইডি, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট, ডেট, রিমার্ক, এগুলো একটা ফিল্ড। ওকে, তো ট্রানজ্যাকশন আইডি তো অটো হবে, সেটার ক্ষেত্রে আমাদের এখানে ট্রানজ্যাকশন আইডিটা উল্লেখ করার দরকার নেই, এটা ডিফল্টভাবে আমাদের ডেটাবেসে যতগুলো ট্রানজ্যাকশন সংগঠিত হবে সবগুলো হতে থাকবে। ওকে, তো আমরা প্রথমে নেই হলো অ্যাকাউন্ট নাম্বার নামে এটা নেই। লেভেল, লেভেল, আমাদের লেভেলের নাম হলো আমরা অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার নামে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারের আমরা বিআর দিয়ে নিচে নামি একটু। ওকে, তো এখানে আমরা লিখবো অ্যাকাউন্ট নাম্বারে ইনসার্ট, ইনপুট টাইপটা কি হবে, অ্যাকাউন্ট নাম্বারে যে ফিল্ডে ডেটাটা ঢুকবে সেই ডেটাটার ইনপুট টাইপটা, অর্থাৎ ডেটাতে ঢুকবে ইনপুট টাইপ, যেহেতু অ্যাকাউন্ট নাম্বার আমরা ইন্টিজার দিব সেহেতু আইএনটি দিতে পারি, ইন্টিজার কোয়ালিটি ডেটা ঢুকবে। এবং সেটার নেম কি, আমরা ডেটাবেসে এটার নাম দিয়েছিলাম এসি, আমরা এখানেও এসি নামে দিয়ে রাখি, এসি। আমরা বিআর দিয়ে একটু নিচে চলে আসি, তো যতটুকু হয়েছে ততটুকু আগে আমরা দেখি, ডিসপ্লে করি। ডিপোজিট নামে আসি আমরা 12 ফোল্ডারের ভিতরে। আপনারা যারা ফোল্ডার খুঁজে পান না, অনেক সময় এমনটা হয়, আপনারা এই যে সাবলাইন টেক্সট দিয়ে যখন কাজ করবেন তখন দেখুন যে আমরা কোথায় আছি। দেখুন আমরা 12 ফোল্ডারের ভিতরে ডিপোজিট পেজে আছি, তাহলে আমরা প্রজেক্ট ফোল্ডার এইচটি ডক্সের ভিতরে প্রজেক্ট, প্রজেক্টের ভিতরে 12, 12 এর ভিতরে ডিপোজিট। তো আমরা সেই অনুযায়ী আমরা ফাইলটা এখান থেকে ওপেন করি। আমরা এখানে লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখলেই আমাদের লোকাল হোস্ট চলে আসবে। তারপর আমরা যে প্রজেক্ট, প্রজেক্টের পরে আছে আমাদের 12, 12 এর ভিতরে আমরা আসি হলো ডিপোজিট ডট পিএসপি এইচটিএমএল, ডিপো এসআইটি ডিপোজিট, আমরা এইচটিএমএল পিএসপি ভুলে গেছি। আমাদের এই পাতাটা আপনি পিএসপি নামে দিয়েছি, আপনি এইচটিএমএল দিলেও সমস্যা তো না, কিন্তু মাস্ট বি অপর পাতায়, যে পাতায় আমরা যাবো সেই পাতায় কিন্তু মাস্ট বি পিএসপি দিতেই হবে। এ কারণে যে ওই পাতা আমাদের পিএসপি কোড থাকবে, এই পাতা কিন্তু আপাতত কোনো পিএসপি কোড থাকবে না, সেজন্য আপনি এখানে এইচটিএমএল দিলেও ভুল হতো না। কিন্তু যখন আপনি এক পেজেই করবেন, যে আপনি ইনপুট গুলো এবং পিএসপি পাতা এক পেজে করবেন, তখন কিন্তু মাস্ট বি আমাদের পিএসপি দিতে হবে। ওকে, তো আমরা এই পয়েন্টটা আগে দেখে আসি, আমাদের কি ছিল, ডিপোজিট ডট পিএইচপি, এন্টার দিলাম। আমাদের একটা ফিল্ড আসছে অ্যাকাউন্ট নামে।
ওকে, আমরা পরবর্তীতে আরেকটা ফিল্ড তৈরি করি, আরেকটা আমরা লেভেল নেই ইনপুট নামে, লেভেল লেভেল লেভেলের ভিতরে আমরা আরেকটা নাম দিব হলো আমাদের অ্যামাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার পরে অ্যামাউন্ট একটা কথা অপশন ছিল, অ্যামাউন্ট। অ্যামাউন্ট আমরা এই পর্যন্ত দিয়েছি, দেওয়ার পরে আমরা ইনপুট টাইপটাও শেষ করি। আর আমরা যতটুকু করেছি ইনপুট টাইপের এটাও আমাদের, আমরা একটু ভুল করেছি, আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ইন্টিজার দেইনি, আমরা var ক্যারেক্টার দিয়েছিলাম। এখান থেকে আমরা আপাতত টেক্সট দিয়ে রাখি, টেক্সট। এখানে চলে আসি, এইটা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা, মানে আমাদের যে টাকার অ্যামাউন্ট হবে সেটা মাস্ট বি ইন্টিজার হবে। ওকে, তো আমরা যতটুকু করেছি এটার নেমটা আমরা দিয়েছিলাম হলো অ্যামাউন্টই দিয়েছিলাম, সম্ভবত আমরা যখন ভুলে যাব তখন ডেটাবেস থেকে দেখে নিতে পারবো হেল্প নেওয়ার জন্য, অ্যামাউন্টই দিয়েছিলাম। ওকে, অ্যামাউন্ট। তো আমরা এ কম পড়েছে। ওকে, তো আমরা এই পর্যন্ত দেখি, আমরা বি আর দেইনি। এখন ডেটাবেসটা আমাদের কিভাবে হয় আমরা দেখে আসি। আমাদের ফর্ম এটা সুন্দর করা, এটাও কিন্তু আমাদের কাজ। আমরা সিএসএস অ্যাপ্লাই করে, আমরা ইতিপূর্বে সবাই সিএসএস শিখেছি, আরও বেশি সুন্দর করব। ওকে, তো আমাদের পাশাপাশি চলে আসছে, তাহলে আমরা বি আর দিয়ে আমরা একটু নিচে নিচে নিয়ে আসি, জাস্ট সুন্দর করার জন্য, আর কোনো কিছুই না। চলে আসছে আমাদের দুটো ফিল্ড, একটা হলো অ্যাকাউন্ট নাম্বার আর একটা হলো অ্যামাউন্ট। রিমার্ক আমরা এখানে চাইলেও দিতে পারি, না চাইলেও দিতে পারি। আপাতত আমরা সময় মানে জড়তা কমানোর জন্য আমরা আর সাবমিট করে দিয়ে দিই, যে আমাদের দুইটা হবে। তার ভিতরে আমাদের আরেকটা কাজ আছে, ডেট নামে কিছু একটা ঢুকবে, কিন্তু ডেটটা আমাদের এখান থেকে যাবে না, সে ডেটটা আমাদের ডিফল্টভাবে অটোমেটিক্যালি যাবে, সেজন্য আমরা ডেটটা এখানে আপাতত নিলাম না। ওকে, তো এখানে আমরা আরেকটা জিনিস ইনপুট করব, সেটা হলো সাবমিট বাটন। তাহলে আমাদের ইনপুট টাইপ সাবমিট হবে। আমরা এটা নেই ইনপুট টাইপ, ইনপুট টাইপটা আমাদের সাবমিট হবে, মানে সাবমিট বাটন আমরা তৈরি করব, সেই জন্য সাবমিট। সাবমিট আমরা এটার নামও দিব সাবমিট, সাবমিট। সাবমিট যখন আমরা দিব তখন আমরা দেখবো যে বাটনের ভিতরে সাবমিট লেখা আসবে না, আসবে হলো আদার্স কিছু একটা লেখা আসছে, সাবমিট কোয়ারি নামে কিছু একটা আসছে। কিন্তু সবসময় আমরা সাবমিট ব্যবহার করব না, মাঝে মাঝে সেন্ড ব্যবহার করব, তারপর অন অ্যাপ্লাই নাও এভাবে ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের সাবমিট কোয়ারি সবসময় থাকলে এটা দৃষ্টিকটু, তাহলে আমরা একটা ভ্যালু দিয়ে দেই, ভ্যালুর ভিতরে যা লিখবো তাই আসবে। আমরা এখান থেকে আমরা লিখতে পারি ডিপোজিট নামেও লিখতে পারি, ডিপোজিট লিখে দিলাম। আমরা জাস্ট বাটনের নাম, আপনি যা দিবেন সেটাই ওখানে ডিসপ্লে করবে, এটার সাথে ডেটাবেস বা আদার্স কোনো কিছু রিলেটেড না। তাহলে আমরা এখানে দুইটা কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার লিখবো, আমরা ধরে নিলাম একজনের অ্যাকাউন্ট নাম্বার 1 2 3 4 5 6 এবং সে 50 টাকা অ্যামাউন্ট জমা রাখবে, আমরা ডিপোজিট করলাম। আমাদের এখানে যেহেতু ফর্ম অ্যাকশন দেওয়া আছে ডিপোজিট টু ডট পিএসপি, তো আমাদের ডিপোজিট টু ডট পিএসপিটা আমরা এখানে ক্রিয়েট করে নিই। আপাতত যখন সাবমিট করবো এই পাতায় এসে আমাদের নট ফাউন্ড বলবে, অবজেক্ট নট ফাউন্ড, অর্থাৎ ডিপোজিট ডট পিএসপি পাতা নামে পাইনি, এটা আমাদের তৈরি করতে হবে। এটা তৈরি আমাদের কিন্তু পিএসপিতে ডেটা ইনসার্টের জন্য তিন জায়গায় কাজ করতে হয়, পিএসপি পাতায় কাজ করতে হয়, এসটিএমএল পাতায় কাজ করতে হয় এবং ডেটাবেসে কাজ করতে হয়। আমাদের ডেটাবেসে অলরেডি আমরা ডিপোজিট নামে একটা ফিল্ড অলরেডি তৈরি করে রেখেছি। ওকে, আমরা দেখতেছি এখানে। তো আমাদের পিএসপি পাতা তৈরি করতে হবে, আমরা আরেকটা ডিপোজিট টু ডট পিএসপি নামে পাতা তৈরি করে ফেলি। আমরা আরেকটা পাতা নিলাম, এটা আমরা সেভ করে ফেলি ডিপোজিট টু ডট পিএসপি। ওকে, তো এই পাতায় আমরা যেহেতু আসলাম, আমরা ডেটাবেসটা কানেক্ট করাবো, সেজন্য আমরা কানেকশনটা নিয়ে আসি। কানেকশন তো চিরন্তন ধ্রুবক, আমরা সবাই জানি কানেকশন তৈরি করার জন্য আমাদের একটা, হ্যাঁ আমরা কানেকশন পেয়েছি, আমরা কর্ন নামে একটা কানেকশন পেয়েছি, আমরা এই কানেকশনটা ব্যবহার করতে পারি। অথবা আপনাদের সুবিধার্থে কানেকশন দুই তিন রকমের আছে, আপনি যে কোনো একটা কানেকশন ব্যবহার করতে পারেন। আমি আপাতত এই কানেকশনটা ব্যবহার করতেছি। ওকে, আমরা একটা কানেকশন ডেটাবেসের সাথে কানেকশন নেওয়ার জন্য ই করলাম। আমরা সবাই জানি যেখানে আমাদের রুট ইউজার নেম হবে এটা হলো লোকাল হোস্ট, এখানে হলো পাসওয়ার্ড। যখন আমরা বাস্তব ফিল্ডে কাজ করব তখন কিন্তু আপনার প্রজেক্ট করার পর যখন এটা বাস্তবে আমরা আপলোড করব তখন দেখবেন এখানে রুট লিখবো না, তখন আর আমরা যেহেতু লোকাল পিসিতে সেজন্য আমরা রুট লিখি, তখন আমরা এখানে আমরা যে ইউজার নেমটা থাকবে সেই ইউজার নেমটা আমরা লিখবো, আমরা ডেটাবেসে যে ইউজার ক্রিয়েট করবো, আর এখানে যে পাসওয়ার্ডটা লিখবো পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা লিখবো। আর এখানে এসে
এই মাইস্কুয়েল সিলেক্ট ডিবি, ডিবি মিনস ডেটাবেস, ডেটাবেসে এখানে আমাদের ডেটাবেসটার নাম লিখবো। তো আমাদের ডেটাবেসের নাম অলরেডি আমাদের ছিল হলো কোম্পানি নামই ছিল, আমরা এখানে দেখি কোম্পানি নামই ছিল, সেহেতু আমরা এই ডেটাবেসটা এখানে আর চেঞ্জ করলাম না। নিচে এসে এখন আমরা আবার কাজ করতে পারি, আমরা আবার নতুন করে পিএইচপি করতে পারি, অথবা আমরা চাইলে এখানেও পিএইচপি থেকে শুরু করতে পারি। তো শুরু করার আগে আমাদের এই পেজে আসা ডিপোজিট পাতা এসে আমরা বলতেছি যে আমাদের এই পাতা থেকে আমরা সেন্ড করতেছি অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট, দুটো জিনিস আমরা সেন্ড করতেছি। এই সেন্ডগুলো এই পাতায় আসলে আমরা রিসিভ করতে পারি কিনা আমরা আগে দেখি। তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা রিসিভ করি। আমাদের জাস্ট ক্লিয়ার বোঝানোর জন্য আমরা আলাদা পিএইচপি ফিল্ড ক্ষেত্রের ভিতরে করি, এটার ভিতরে করলে কোনো প্রবলেম নেই, আমরা এখানে নতুন করে একটা পিএইচপি নিতেছি জাস্ট জিনিসটা একটু ক্লিয়ারভাবে ধরার জন্য। হ্যাঁ, আমরা এখানে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি ডি নামে একটা করতে পারি ডি। এখন ডি নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেইটার মানটা আসবে হলো, আমরা আমরা যেহেতু ডিপোজিট 2 পেজে আছি, ডিপোজিট পাতা থেকে যেই অ্যামাউন্টটা সেন্ড করা হচ্ছে সেটা রিসিভ করব। তাহলে এই ফিল্ডের নাম হলো অ্যামাউন্ট। যদি হয় অ্যামাউন্ট তাহলে আমরা এখানে বলে দিব ভেরিয়েবল, যেহেতু পোস্ট থেকে জিনিসটা আসবে আমরা এখানে বলে দিয়েছি যে মেথড পোস্ট, এতে মেথড পোস্ট বলে দিয়েছি, পোস্ট থেকে আমাদের ডেটাটা আসবে, সেহেতু আমরা এখানে পোস্ট লিখতে পারি, আন্ডার স্পেস পোস্ট দিয়ে লেখার নিয়ম পোস্ট। হ্যাঁ, পোস্টের ভিতরে আমাদের ফিল্ডের নাম কি অ্যামাউন্ট আছে, তাহলে আমরা অ্যামাউন্ট লিখি অ্যামাউন্ট, আমরা দুই পাশে দুইটা সিঙ্গেল কোটেশন দিব। ওকে, তাহলে আমাদের পিএইচপির ভিতরে যে জিনিসটা আসবে অ্যামাউন্ট নামে যেটা আসবে সেই মানটা ডি ভেরিয়েবলের ভিতরে স্টোরেজ হবে, এতটুকুই আমরা করেছি। আমরা আরেকটা স্টোরেজ নিলাম, আমরা আরেকটা তৈরি করলাম, সেটার ভিতরে আমাদের অ্যামাউন্ট আমরা এটা নেই। আমাদের একটা জিনিস ভুল করেছি, আমাদের এসি নামে এটা নেই, এসি অ্যাকাউন্ট নাম্বারটা আসবে, আমরা এখানে এসি নামে দিতে পারি, যদি এসি নামে আমাদের আছে এটা এ রাখি, অ্যামাউন্ট এটা অ্যামাউন্ট। ওকে, আমরা ঠিক আছে। এখন এই দুটো যে আসলে এই পেজের কাছে যে আসতেছে দুইটা মান, সেটা আমরা একটু প্রুভ করে নেই ইকো দিয়ে। ইকো দিয়ে আমরা শুধু এটাকে স্টোরেজের ভিতরে রাখি, তাহলে এসির ভিতরে পোস্ট থেকে কোনো মান আসতেছে কিনা আমরা একটু প্রুভ করে নিব। তো আমরা প্রুভ করে নেই, আমরা জাস্ট এই পেজে চলে যাই ডিপোজিট 2.php পেজে, আমরা রিলোড দিলেই বুঝতে পারবো। হ্যাঁ, একটা মান আসতেছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা ছিল সেই মানের মধ্যে স্টোরেজ হচ্ছে। আমরা আর একটু ক্লিয়ার হয়ে আসি, যে আমরা এখান থেকে একটা মান দেই, আবার এক্সাম্পল 2 দিলাম, 111। হ্যাঁ, আমাদের 111টা মানটা স্টোরেজ হচ্ছে। আমরা এবার এটা সঠিক আছে কিনা বোঝার জন্য, এটা কিন্তু আমরা অলরেডি জানি সঠিকই আছে, জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই কাজটা করা। তো আমরা এটার ভিতরে যে মান দেই সেটা আসে কিনা আমরা দেখি, এটার ভিতরে 50 আছে, হ্যাঁ 50 স্টোরেজ, ওকে ক্লিয়ার। তো আমাদের ইকো করানোর এখানে কোনো প্রয়োজনই নেই। ওকে, এবার আমরা এই মান দুটো আমাদের ডেটাবেসে আমরা ইনসার্ট করাবো। তাহলে আমাদের ইনসার্ট করানোর কোড কি, সহজ কোড, ইনসার্ট ইনটু যেই টেবিলের নাম থাকবে সেই টেবিলের নাম, ভ্যালু, ভ্যালুটা কি, ভ্যালু আমাদের এই যে এইটার ভিতরেই তো ভ্যালুটা আছে অলরেডি, তাহলে আমরা এখান থেকে আমরা ভ্যালুটা পাই, এবং আমাদের তো আমরা দেখতেছি এখানে যে হ্যাঁ অ্যামাউন্ট এবং এসি নাম্বার আমরা দুটো পাঠাবো। যারা ইতিপূর্বে আমরা ডেটাবেসে ডেটা পাঠানোটা ক্লিয়ার হয়নি, আবার ক্লিয়ার হই, আমাদের কিন্তু পিএইচপির মূল মেরুদণ্ড হলো বাহির থেকে ফর্মে ডেটা নিয়ে ডেটাবেসে ইনসার্ট করা, এটাই কিন্তু পিএইচপির মূল মেরুদণ্ড। এটা যারা আমরা ক্লিয়ারভাবে না পারি তারা কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। ওকে, তো আমরা আহ, এটা ইনসার্ট কোডের মাধ্যমে পেতে পারি, মানে ইনসার্ট ইনটু যে আছে আমাদের। তো আমাদের ইনসার্ট ইনটু কোডটা আমাদের কোথায় ছিল, আমাদের এইটুকুই ছিল, আমরা এটা কপি করি আপাতত, ডিপোজিট 2 ফোল্ডারে চলে যাই। তাহলে আমাদের সহজ একটা কোড ছিল যে কোয়ারি সিলেক্ট, মানে মাইস্কুয়েল কোয়ারি করে আমরা ইনসার্ট ইনটু এখানে টেবিলের নাম। তো টেবিলের নাম আমাদের কি ছিল, টেবিলের নাম ছিল আমাদের আমরা ভুলে গেছি, একটু দেখে আসি, আমাদের টেবিলের নাম ছিল হলো ডিআই। তাহলে আমরা ডিআইতে যেহেতু পাঠাবো, এখানে আমাদের ডিআই ডিপোজিট ফোল্ডারে আমরা দুটো ভ্যালু পাঠাবো, আমরা দুটো ভ্যালু নিলাম, একটা অ্যামাউন্ট আর একটা ছিল আমাদের এসি মানে অ্যাকাউন্ট নাম্বার। ওকে, তো আমরা দুটো ভ্যালু আমরা পাঠিয়েছি, অ্যামাউন্ট অ্যান্ড এসি নাম্বার দুটো পাঠাবো। তাহলে আমরা ভ্যালুটা কোথা থেকে আসবে, ভ্যালুটা যেহেতু আমাদের এই পোস্টের থেকে আমরা যে স্টোরেজ অলরেডি করেছি এসি, তাহলে আমরা এসিটাকে থেকে ভ্যালুটা পাবো, আর একটা আমাদের এ নামে আমরা ডিক্লেয়ার করেছিলাম এ পাবো, বাকিটুকু আমরা কাটবো না। এখন বাকিটুকুর বিষয় একটু বলি, আমাদের এই দুটা মান কিন্তু হয়ে গেছে ক্লিয়ার, আমরা এখন আমাদের আর কোনো ই নেই।
এইটুকু যদি আমরা এখন সাবমিট করি আমাদের ডেটাবেসে সাবমিট হবে, কিন্তু আমরা কি সাবমিট হবে এটুকু আমরা দেখে আসি। ওকে, যদি আমাদের কোনো ভুল দেখতেছি না আমরা, ওকে আমরা সাবমিট করে দেখি আসলে আমাদের সাবমিটটা হয় কি না। আমরা অ্যাকাউন্ট নাম্বার একটা দেই 111, তার অ্যাকাউন্টে আমরা 50 টাকা যোগ করি। হ্যাঁ, আমাদের সাকসেসফুল, আমরা দেখি ডেটাবেসে জমা হয়েছে কিনা। রিফ্রেশ দিলাম আমরা, আমরা দেখতেছি আমাদের ডিআই ফোল্ডারে ডেটাবেসে জমা হয়নি। কেন হয়নি আমরা এবার দেখি, আমাদের কোথাও ভুল আছে হয়তো। ইনসার্ট ইনটু ডিআই, আমাদের উপরে ডেটাবেস কানেক্ট দেওয়াই আছে। সিলেক্ট কোয়ারি, আমরা ক্লোজিংটা দেইনি সেজন্য হতে পারে, আমরা ক্লোজিংটা নিয়ে আসি। এখানে আমাদের ব্র্যাকেটের কোনো কাজ নাই, এখানে ব্র্যাকেটটা উল্টায় দেই, নয়তো আমাদের ব্র্যাকেট ভুল দেখাবে। ওকে, দেখি এখন হয় কিনা। আমরা এটা আপাতত কেটে রাখি। আমরা আমাদের ডেটাবেসে ডেটা অজ্ঞাত কোনো কারণে ডেটা জমা হইতেছে না, আমরা দেখি কি ভুলটা করেছি আমরা। আমাদের পিএসপি থেকে অ্যামাউন্ট আসতেছে, অ্যাকাউন্ট নাম্বার এটা সমস্যা না। আমাদের ফিল্ডের সাথে কোনো কিছু তারতম্য হচ্ছে কিনা। আমাদের এসি এ এম ও ইউএনটি অ্যামাউন্ট, আমরা দেখি এখানে কোনো ফিল্ডে এ এন ও, আমরা একটা জিনিস ভুল করেছি। আমরা দেখছি যে আমরা অ্যামাউন্ট লিখে অ্যানাউন্ট লিখে ফেলেছি, হয়তো আমাদের এটাই ভুল ছিল। আমরা এখানে অ্যামাউন্ট লিখি, সম্ভবত এটাই আমাদের ভুল ছিল। হ্যাঁ, আমাদের ডেটাবেসে ডেটা জমা হয়েছে। ওকে, তো আমাদের যে ভুলটা ছিল আমরা দেখেছি অ্যানাউন্ট নামে লেখা ছিল, ভুল করে আমরা লিখেছিলাম। তো 50 টাকা, অ্যাকাউন্ট নাম্বার 111, তার অ্যাকাউন্টে আমাদের 50 টাকা জমা হলো। ওকে, এখন জমা হলো, সে ডেটটা আমাদের ব্লাঙ্ক আছে। তো ডেটটা আমরা এখানে ডিফল্টভাবে পাঠাই, আমরা কিন্তু পোস্ট থেকে কোনো ডেট আমরা পাঠাইনি। তো পোস্ট থেকে আমরা ডেট যেহেতু পাঠাইনি, আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ডেট নামে একটা অটো ফাংশন তৈরি করে নেই। ডি নামে আমরা একটা রাখতে পারি। ডি ইজ ইকুয়াল টু, আমরা বলে জানি যে পিএইচপি ডি বাই বিল্ড ইন কিওয়ার্ড আছে একটা, যে আমাদের বিল্ড ইন ফাংশন, যে ডেট আমরা ই থেকে নেওয়া। তো ডেট ফাংশনটা আমরা ইউজ করলাম। এর ভিতরে আমাদের ফরম্যাটটা কী আকারে হবে, আমরা দুটো সিঙ্গল কোড দিয়ে তার ভিতরে আমরা বলে দিতে পারি যে আমাদের ফরম্যাটটা কী হবে। তাহলে আমরা প্রথমে আমরা তারিখ চাই, তাহলে ডে, ডে মানে তারিখ, তারপর আমরা স্ল্যাশ দিয়ে চাই, তারপর চাই মান, তারপর আমরা চাই হলো ইয়ার। ওকে, তো এই যে মানটার ভিতরে স্টোরেজ হবে সেটা হলো আমাদের মান্থ, ইয়ার, ডে, এটা স্টোরেজ হবে। তাহলে আমরা শুধুমাত্র এখানে আরেকটা ফিল্ড আমরা যুক্ত করতে পারি। আমাদের ফিল্ডের নাম ছিল ডিএটি ডেট। আমরা এখান থেকে ওই মানটা, ভ্যালুটা পাবো কোথা থেকে, আমরা ভ্যালুটা পাবো ডি নামক ভেরিয়েবল থেকে। তাহলে আমরা এখানে ভেরিয়েবল ডি, তাহলে ডি নামক ভেরিয়েবল থেকে আমরা ডেটটা পাবো। ওকে, এখন আমাদের ডেট নামে জমা হবে। ওকে, তো আমরা আরেকটা ডেটা সাবমিট করি, 85 আবার সাবমিট করলাম। ওকে, দেখি আমাদের ডেটটা চলে আসছে কিনা। আমাদের ডেটটা 25 আসছে শুধুমাত্র। আমরা কি ভুল করেছি একটু দেখে আসি। আমার ডেটের ডেটা টাইপটা আমাদের কি ছিল দেখে আসি, হয়তো আমরা এখানে ভুল করতেছি, অথবা আমাদের একটা ইকো করি সাকসেসফুলের পরে, আমরা একটা ইকো করে দেখি ডেট থেকে আসলে কি আসতেছে, মাঝে মাঝে ভুল হয়। আমরা ডি নামক ভেরিয়েবলকে জাস্ট ইকো করে দেখি। ডি, আমাদের কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হবে, এগুলো আসলে ভুল ত্রুটি হলে আমরা শিখতে পারি বেশি করে।
হ্যাঁ, আমাদের ডেটটা সম্পূর্ণ আসতেছে, কিন্তু আমার ডেটাবেসে শুধুমাত্র দুইটা 25 নামে শুধু ডেটটা জমা হচ্ছে, আদার্সগুলো জমা হচ্ছে না। আমরা ডেটা টাইপটা কি দিয়েছি সেটা দেখে আসি। স্ট্রাকচার থেকে আমাদের ডেটা যে টাইপটা আছে, এটা ডেটা টাইপটা আমরা দেখি কি আসতে দিয়েছি। হ্যাঁ, আমরা ডেটা টাইপটা ইন্টিজার দিয়ে রেখেছি ভুলক্রমে। আর ইন্টিজার থাকলে আমাদের বাই স্ল্যাশ এগুলো ঢুকবে না, সেই ক্ষেত্রে আমাদের ঢুকবে না। আমরা এখান থেকে টেক্সট বা ভার ক্যারেক্টার যেখানে এটা দিয়ে দেই, আমাদের প্রবলেম সলিউশন। ওকে, তো আমরা এবার রিমার্কটা আমাদের ইন্টিজার হয়ে আছে, রিমার্ক কখনো ইন্টিজার হয় না। রিমার্কটা আমরা অবশ্য ব্যবহার করিনি। রিমার্ক আপনার টেক্সট কোয়ালিটি ডেটা হতে পারে। ওকে, সেভ দিলাম। তো এখন আমাদের ডেটাবেসে সবটুকুই ঢুকবে। সাবমিট 50। আমরা এবার রিলোড দিয়ে দেখি যে আমাদের রিফ্রেশ, হ্যাঁ সম্পূর্ণ ডেটাটা আমাদের চলে আসছে। তো এখান থেকে আমরা ডেটটা আমরা এটা কেটে দেয়, এটা আমাদের ইকো করানোর কোনো প্রয়োজনই ছিল না। জাস্ট আমরা প্রবলেম মানে ঠিকভাবে ডেটাটার মানটা আসতেছে কিনা সেটা প্রুভ করার জন্য আমরা দেখেছিলাম। তো এইটুকু আমরা ডেটাটা ইনসার্ট করতে পারতাম না ইতিপূর্বে, তারাও কিন্তু এইটুকু একদম ফুল ক্লিয়ার, আপনারা খুব সহজে জিনিসটা বুঝতে পারেন। সেজন্য আমরা খুব সহজে উইদাউট এনি কন্ডিশন ছাড়া আমরা অনেক সুন্দর করে বোঝানোর ট্রাই করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা সেম কাজটা আমরা উইথড্রতে করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখন উইথড্র পেজটা তৈরি করব। তো উইথড্র পেজটা যখন আমরা তৈরি করব, তখন আমরা আরও এটা রিলোড দেই, আরও কিছু টাকা আমরা জমা করে নেই। আর একটা অ্যামাউন্ট আমরা ধরলাম 122 বা 222 ধরি। 222 আমরা তার জন্য কিছু টাকা জমা করি। এক্সাম্পল এত টাকা জমা করলাম। ওকে, তো আমরা সিম্পলভাবে দেখলাম যে আমাদের বেশ কিছু ডেটাবেজে সব জমা হচ্ছে। আমরা যে ব্যাংকে কাজ করি, এটা কিন্তু সব অ্যামাউন্টগুলো একই টেবিলের উপরে জমা হতে থাকে। শুধুমাত্র কার অ্যামাউন্ট কত ডেটে ডিপোজিট হয়েছে সেটা শুধুমাত্র এই অ্যাকাউন্ট নাম্বারের ফিল্ডটা আমরা দেখেছি, এটার মাধ্যমে নির্ধারিত হয় যে কে কোন অ্যামাউন্ট মানে অ্যাকাউন্ট নাম্বার থেকে কত তারিখে কত টাকা ডিপোজিট হয়েছে, এতটুকু। ওকে, তো আমাদের এখানে ট্রানজ্যাকশন আইডি, আমাদের এই যে অ্যাকাউন্ট লেনদেনটা সংগঠিত হয়েছে, এই লেনদেনটা সংগঠিত হওয়ার একটা ইন্ডিভিজুয়াল ট্রানজ্যাকশন আইডি আছে, সেটা হলো 5। আমাদের এই ব্যাংকে বা এই কাজের জন্য একটাই 5 নামে ইউনিক একটা আমাদের ট্রানজাকশন আইডি, যার বিনিময়ে আমরা জানতে পারবো 5 নাম্বার ট্রানজাকশন আইডির মাধ্যমে এই লেনদেনটা সংগঠিত হয়েছিল। পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমরা শুধুমাত্র ট্রানজাকশন আইডিটা জানতে পারলে তার সেই অনুযায়ী আমরা এই অপারেশনগুলো করতে পারবো। এজন্যই আমরা যখন বিকাশ বা রকেট আমরা ব্যবহার করি, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংকে রকেট বলা হয়। তো যখন আমরা ব্যবহার করি তখন দেখবো যে আমাদের টাকাগুলো যখন লেনদেন হয় তখন সাথে একটা আমরা ট্রানজাকশন আইডি পেয়ে থাকি। সেই ট্রানজাকশন আইডিটাই মূলত এটা। যখন আপনার ওই লেনদেন ঘটিত কোনো প্রবলেম হবে, যে আপনি বলবেন টাকা জমা হয়নি বা এক্সেট্রা, তখন শুধু ট্রানজাকশন আইডিটা আপনার কাস্টমার কেয়ারে জানতে চাইবে এবং তারা ডেটাবেস থেকে দেখবে যে ট্রানজাকশন আইডিটা আসলে এই আইডির বিনিময়ে কোন লেনদেনটা সংগঠিত হয়েছিল। এটা জাস্ট আমাদের ওই লেনদেনটাকে ইউনিকভাবে খুঁজে পাওয়ার জন্য এটা আর কি। আপনারা এসএল নাম্বারও দিতে পারেন। ওকে, তো আমরা এবার ডিপোজিট ফোল্ডারটা তৈরি করা আছে। আমাদের ডিপোজিটটাও সব সেম থাকবে। আমরা টোটাল কোডগুলো কপি করে নেই। কপি করে আমরা একটা ডিপোজিট নামে আমরা একটা পাতা বানাবো। তার আগে ডিপোজিটের এইচটিএমএল পাতাটা আমরা তৈরি করে নিই। আমরা ডিপোজিটটাই আছে, আমরা উইথড্রোর কথা বলতেছি। তো আমরা একটা পাতা তৈরি করি, উইথড্র পাতা। এখানে আমরা এই শুধু ডিপোজিট পাতার যে এইচটিএমএল কোডগুলো ছিল সব হুবহু কপি করে নিয়ে আসি, কারণ সবই এক হবে। পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের শুধুমাত্র এখানে আহ, এখানে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টই হবে। বাট আমরা এখানে ডিপোজিট উইথড্র অ্যামাউন্ট দেই, ডব্লিউ অ্যামাউন্ট আমরা সংক্ষেপ করলাম, উইথড্র অ্যামাউন্ট কত সেটা। ওকে, তো এটা আমরা সেভ দেই, এটা আমরা উইথড্র ডব্লিউ ডাবল ডব্লিউ নামে সেভ দেই, ডট পিএইচপি। ওকে, ডাবল ডব্লিউ নামে আমরা সেভ দিলাম। আমরা এসটি ডক্সের ভিতরে সেভ দিব, আমাদের প্রজেক্ট 12 এর ভিতরে কাজগুলো আমরা করতেছিলাম। আমরা ই ড্রাইভে আছি, ই ড্রাইভ থেকে জ্যাম, জ্যাম থেকে প্রজেক্ট, জ্যাম থেকে এসটি ডক্স, এসটি ডক্স, এসটি ডক্সের ভিতরে ছিল আমাদের 12 নামে ছিল। ওকে, তো 12 এর ভিতরে www.php নামে আমরা সেভ দিলাম। ওকে, তো এর ভিতর থেকে আমরা ডব্লিউ অ্যামাউন্ট বললাম শুধু, যেহেতু আমাদের ফিল্ডের নাম একই ছিল সেক্ষেত্রে আমাদের ফিল্ডের নাম একই আছে, কিন্তু এই পাতার ফর্ম অ্যাকশনটা শুধু আমরা চেঞ্জ করব। যেহেতু এটা ডিপোজিট ফোল্ডারে চলে যাবে না, এটা আমরা আরেকটা পাতা বানাই, যে www2 নামে আরেকটা পাতা বানাই, এটাও সেভ দেই।
এটা ww2, জাস্ট আমাদের বোঝার জন্য যে এটা কোনটা পিএসপি পাতা কোনটা এইচটিএমএল পাতা। বাট আপনাদের ক্ষেত্রে আপনারা অনেকেই ইতিপূর্বে এক পেজের ভিতরে সব কিছু করেছেন, আপনারা আরও কন্ডিশন ব্যবহার করেছেন। ওকে, তো আমরা এখানে আরটা বানালাম। তাহলে এটার ভিতরে আমরা ডিপোজিট টুর যে পিএসপি কোডগুলো ছিল সব কিছু আমরা নিয়ে আসলাম। শুধুমাত্র পরিবর্তন হবে আমাদের ডিপোজিটটার ভিতরে আমরা ডব্লু উইথড্র টেবিলের আমরা নাম দিয়েছিলাম কি, আমরা ডব্লিউডি নামে দিয়েছিলাম। তাহলে আমরা এখানে শুধু টেবিলের ক্ষেত্রে ডব্লিউডি নামে টেবিলে ঢুকবে, এতটুকু শুধু পার্থক্য। যে আমাদের এই যে ডেটাটা আসবে সেটা আমরা ডব্লিউডি নামক টেবিলে ঢুকবে, আর কোনো পরিবর্তন নেই। আমরা সেভ দিলাম এবং এখানে এসে আমরা যেহেতু ওটা বলেছি ডিপোজিট করার জন্য যে টেবিলটা সেটা আমরা ww2.php নামে আমরা লিখেছি, সেজন্য পিএসপি। তো আমাদের আরেকটা পেজ খুবই সহজে তৈরি হয়ে গেল। তো আমরা একটা উইথড্র করি। ww আমরা নিয়েছিলাম, আমরা সরাসরি ভুল ক্রমে পিএসপি পাতা আসছি, নট ফাউন্ড বলতেছে। আমরা কি ভুল করেছি একটু দেখে আসি। আমাদের পেজটা আমরা কি নামে সেভ করেছি, www.php নামে আমরা সেভ করেছি, কিন্তু কোথায় সেভ করেছি, আমাদের 12 ফোল্ডার ভিতরে www.php আমরা আসি হলো প্রজেক্ট লিখে বসে আছি। আমরা একটু সম্ভবত ভুল করতেছি, সেটা হলো ইতিপূর্বে কাজগুলো আমরা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সেভ দিয়েছি, প্রজেক্টের ভিতরে 12, আর আমরা হ্যাঁ প্রজেক্টের ভিতরে 12, কিন্তু লাস্ট দুইটা পেজ আমরা শুধু htdocs-এর ভিতরে 12 নামে সেভ দিয়েছি। এখন প্রবলেম হবে না, পরবর্তীতে আমাদের অ্যারেঞ্জ করার ক্ষেত্রে প্রবলেম হবে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে আপনারা এক ফোল্ডারের ভিতরে রাখবেন, এই প্রবলেমটা যতটুকু হবে আমি অ্যাভয়েড করে নিতে পারবো, আপনারা বুঝতেও পারবেন না। ওকে, তো আমরা দেখি, আমরা প্রজেক্টের ভিতরে ww12 নামে আছি, আমরা একটা অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করি। আমরা অ্যামাউন্টটা লিখতে পারি অ্যাকাউন্ট নাম্বার, আমরা উইথড্র করবো, আমরা ww নিয়েছিলাম, তিনি আমাদের উইথড্র করবেন হলো এক্সাম্পল উইথড্র অ্যামাউন্ট 50 টাকা। আমরা ডিপোজিট মানে ডিপোজিট ওখানে লেখা আছে, আপনারা ওখানে উইথড্র লিখে দিবেন। ওকে, আমরা ডেটাবেসে দেখি জমা হচ্ছে কিনা। আমাদের আমাদের ডব্লিউডি নামে ছিল, ডব্লিউডিতে আমাদের জমা হয়নি। আমরা কি ভুল করেছি, আমরা এখানেও অ্যামাউন্ট লিখে বসে আছি, আমরা দুইটা ভুল একসাথে করলাম কেন বুঝতে পারলাম না। ওকে, আমরা এখানেও অ্যামাউন্ট লিখে ফেলি। হ্যাঁ, আমরা ভুলটা করেছি, আমরা যখন করতেছিলাম এখানে ডাবল ক্লিক করলে বাই ডিফল্ট চলে আসছিল, ওইটাই ব্যবহার করেছিলাম, সেজন্য ভুল করেছিলাম। ওকে, তো আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখন আবার একটা উইথড্র করি, উইথড্র করলাম। উইথড্র করার পরে আমরা রিলোড দিতে পারি, আমরা এখানে ব্রাউজার চলে যাই, আমাদের ব্রাউজে হ্যাঁ আমাদের চলে আসছে যে 222 50 টাকা আমাদের এইমাত্র উইথড্র করলো, আমরা উইথড্র টেবিলে আছি। তাহলে আমরা ডিপোজিট ফোল্ডারটাও দেখলাম, ডিপোজিট করলো, উইথড্র করলো। এখন আমাদের আজকে ক্লাসের মুখ্য বিষয় ছিল, এত সময় আমরা যা কিছু করেছি সব কিছু বিষয় ছিল আনুষঙ্গিক বিষয়, যে আমরা কিভাবে ডেটাবেস থেকে ডেটা তুলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, তার সাথে আমরা ডেটাবেসে ডেটা কিভাবে জমা করতে পারি সেটা আনুষঙ্গিক একটা বিষয় ছিল। এখন আজকে ক্লাসে যে মূল ক্লাস সেটা আমরা এখন শুরু করব। ওকে, এখন ব্যালেন্স চেক করার জন্য আমরা আরেকটা পেজ তৈরি করি, যে আমাদের কিভাবে ব্যালেন্সটা শো করব সেটা আমরা পিএসপি পাতা নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা দুইভাবে কাজ করতে পারি। আপাতত আমরা উইথড্র নামে একটা পাতা ব্যালেন্স নামে একটা পাতা তৈরি করি, ব্যালেন্স ডট পিএসপি নামে একটা পাতা তৈরি করলাম। ওকে, তো ব্যালেন্সটা যেহেতু ডেটাবেস থেকে নিয়ে আসবে সেহেতু আমরা এটা ডেটাবেস কানেকশন তৈরি করি। এটার ভিতরে কানেকশন তৈরি করার পরে আমরা যে কাজটা করব, যে আমাদের কার ব্যালেন্সটা আমরা দেখতে চাই সেটা আমরা নির্ধারণ করে দিব। সেজন্য আমরা আহ, আমরা একটা ফিল্ড তৈরি করি, যে অ্যাকাউন্ট নাম্বার কত সেটা HTML ডিপোজিট। আমরা এখন দুইটা এক পাতায় করব, আমরা একটু ঝামেলা কম করার ট্রাই করতেছি। এখান থেকে একটা ফিল্ড নেই, শুধুমাত্র একটা ফিল্ড ফর্ম অ্যাকশন। অ্যাকশনটা আমরা এই পাতায় রাখি, অ্যাকশন এই পাতা, সেজন্য ভিতরে কিছু লিখতে হবে না, মেথড পোস্ট, মেথড পোস্ট। ওকে, তো আমরা এখানে শুধুমাত্র ফর্ম আমরা অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাই, লেভেল আমরা দেই হলো অ্যাকাউন্ট নাম্বার।
অ্যাকাউন্ট নাম্বার, আমরা ফিল্ডের ভিতরে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দেই। আমাদের ভিডিও দীর্ঘায়িত হচ্ছে, সেজন্য আমরা কি করব, ভিডিওটা আমরা এখানে থামাবো, থামায় আবার স্টার্ট করব। আপনারা এই পর্যন্ত ভিডিও স্টপ মানে দেখে আপনারা সবাই একটা ডেটাবেস তৈরি করবেন, এবং ঠিক যতটুকু করেছে এতটুকু করার পরে আমাদের বাকি স্টেপগুলো করবেন। আমরা ভিডিওটা এখন স্টপ করলাম।